মমতাদি মালটাই জালি, পুরো জালি, আউট অ্যান্ড আউট জালি। আজকে আমি বিজেপি করি বলে বলছি না, মমতাদি মালটাই জালি। পৃথিবীতে যদি এক নম্বর জালি কেউ থাকে তাহলে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গেছিলেন, তো সোনারপুরে ওখানকার বিক্ষুব্ধ জনতা। পাপ তো বাপ কেউ ছাড়ে না, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা মমতা ব্যানার্জি হন। কই আমাকে তো, আমি রাস্তাঘাটে বেরোই, খুব একটা বেরোতে পারি না এখন, আমাকে একটু সাপোর্ট নিয়ে বেরোতে হয়। আমাকে তো কেউ ঢিলও মারে না আর পচা ডিমও ছোড়ে না, পাপ বাপ কেউ ছাড়ে না। কই কেউ তো আমার দিকে আঙুল তোলে না, আমি চোর বলে আমাকে তো চোর শুনতে হয় না, পাপ বাপ কেউ ছাড়ে না। দিদি, আমরা আর একটা জিনিসকে একটুখানি জানতে চাইব। সিআইডি গেছেন অভিষেকের বাড়িতে, যেহেতু সই জাল মামলা নিয়ে। শোনো, আমরা যে তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একটা মূল্যবোধ নিয়ে তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসটা যেদিন তৈরি হলো, এই ঘটনাটা অনেকেই জানে বা আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি, আমরা তখন মমতাদির সঙ্গে মালদা গেছি। মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি প্যাকেটে করা কি একটা র্যাপ করে দিদির হাতে দিচ্ছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সবাই ডাকনামে ডাকতো, কিষাণ বলতো, দিদিও ডাকতেন কিষাণ, কী আছে এতে? তখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছে যে দিদি, আপনি তো নতুন দল করেছেন, এটার মধ্যে 50,000 টাকা আছে। দিদিকে কিন্তু আমরা কখনো হাতে টাকা নিতে দেখি, কিন্তু উনি সব থেকে জালি। পৃথিবীতে যদি এক নম্বর জালি কেউ থাকে তাহলে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। দিদি বললেন, আমি তো টাকা নিই না, তুমি মুটির হাতে দাও। মানে আমার তো একটু চেহারা মোটা সোটা, দিদি আমাকে মুটি বলতে। আমি বলছি, দিদি এটাতে 50,000 টাকা আছে। দিদি বলে, তুই তো জানিস শুনলি আমি হাতে টাকা নিই না, কখন, তুই নিয়ে নে। 50,000 টাকা মানে একটা লামসাম ব্যাপার। তখন আমি বললাম, না দিদি আমি টাকাটা নিতে পারবো না, কিষাণদা আমি নেবো না। কিষাণদা বলছে যে, সোনালিদি রাখো টাকাটা, দল করতে গেলে টাকা লাগে। কিছুদিন বাদেই দিদির ফিরে আসলেন, কিছুদিন বাদেই, সালটা আমার মনে নেই, দিদির দক্ষিণ কলকাতাতে নির্বাচন, 48 আওয়ার্স বিফোর পোল। সেই সময় মালদা থেকেই একটা ছেলে বিশ্বজিৎ বলে সে এসছে, আমাকে বলছে, সোনালিদি মমতাদি আসে, মানে ওরা তো ওরকম কথা বলে। তখন আমি বললাম, আছে বিশ্বজিৎ, কিন্তু 48 আওয়ার্স বিফোর পোল, দিদি খুব ক্লান্ত, দিদি এখন বিশ্রাম নিচ্ছে। তখন বললো যে, দিদির বাড়িতে তুমি গেছো কিনা জানি না, দিদির বাড়িতে পুরো বারান্দাটাই পর্দা দিয়ে ঘেরা, দিদি পর্দার পেছনে কিন্তু শুনছেন সব। দিদি কিন্তু খুব সন্দেহবাতিক, দিদি বিশ্বজিতের গলা চেনে। দিদি পর্দাটা সরিয়ে বলছে, সোনালি বিশ্বজিৎ এসছে না রে? তখন আমি বললাম, হ্যাঁ দিদি। বিশ্বজিৎ আমাকে বলছে, তুমি কইলা কেন যে দিদি নাই? তখন আমি বললাম, আমি তো একবারও বলিনি বিশ্বজিৎ দিদি নেই, দিদি আছেন, কিন্তু দিদি 48 আওয়ার্স বিফোর পোল, দিদি এখন বিশ্রাম নিচ্ছেন। তখন বিশ্বজিৎ আমার হাতটা ধরে বলছে, একটু দিদির লগে দেখা করিয়া দাও। তখন আমি বললাম, তুই জানা, দিদি তো আমার একার নয়, দিদি সবার। দিদি বলে যখন ডেকেছিস, দিদি তোদের সবার। তখন বিশ্বজিতের এত আনন্দ হয়েছে, বিশ্বজিৎ দিদির পায়ে হাত দিয়ে মানে নমস্কার করে, দিদি বিশ্বজিৎ মাথায় দিচ্ছে প্লাস জিভেও ঠেকাচ্ছে। বলছে, দিদি আমি শুনলাম কিষাণদা নাকি আপনাকে 50,000 টাকা দিতে চেয়েছিল, আপনি নেননি। এই দেখুন আমরা সহকর্মীরা মিলে 5,000 টাকা চাঁদা তুলেছি, এইটা আপনি নেন দিদি। তখন দিদি সেটাকেও ধরলেন, বললো মুটিকে দিয়ে দে। তখন বিশ্বজিৎ আমাকে নমস্কার করলো না, কিন্তু আমার হাতটা ধরে বললো, সলিদি এই নাও, এই টাকাটা দিদি তোমারে দিতে কইছে, তোমারই দিলাম। আমি দিদি তাকে বললো, দিদি 5,000 টাকা কী করবো আমি? 5,000 টাকা তো লামসাম ব্যাপার। বলে, ঠাকুরের মালা কিনে আন। তখন দিদির বাবা প্রয়াত, তখন আমি দিদির বাবার জন্য একটা মালা কিনে আনলাম। আমি কিন্তু কালীঘাট বাজারে গেলাম না, আমি বেহালার বাসিন্দা, বেহালা পূর্বের আমি বাসিন্দা, বেহালা বাজারেও গেলাম না, আমি গেলাম টালিগঞ্জ টামডিপুর বাজারে। 5,000 টাকার মালা, তো ফুলওয়ালা ভাই মালা দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে, বলে, দিদি কার জন্য ফুল নিচ্ছে? আমি বললাম, দাও ভাই, নেওয়ার শেষে বলবো আমি কার জন্য মালা নিচ্ছি। তখন দিদির বাবা প্রয়াত প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়, তাকে দিদি বাবাকে খুব ভালোবাসতেন, বললেন, বাবা দেখো মুটি তোমার জন্য মালা নিয়ে এসছে, আমি যেন জিতি বাবা, বলে বাবার পায়ে হাত দিয়ে, মানে বাবা তোমরাই তো, বাবার ফটোতে পায়ে হাত দিয়ে নমস্কার করলেন। মা ঘুমাচ্ছিলেন। তখন দিদি বললেন, ও মা এই দেখো মুটি বাবার জন্য মালা এনেছে, সব ঠাকুরদের মালা পরানো হয়ে গেছে, গোটা ঘরে ফুলের গন্ধে মমা করছে। তখন এই তো ছিল তৃণমূল, কিন্তু অভিষেক তৃণমূলের
কতটা পেয়েছে আমি জানি না। অভিষেক কোটায় নেতা। অভিষেক সম্বন্ধে আমি কোনো বাজে উক্তি করতে চাই না। অনেক বাজে উক্তি করেছি, তারপরে আমাকে থ্রেট এসছে আমার মেয়েকে নাকি অমুক করে দেওয়া হবে, তমুক করে দেওয়া হবে। যাই হোক, অভিষেকের সম্বন্ধে আমি আজকে আর কোনো বাজে উক্তি করতে চাই না। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। তাই তো উনি সোনারপুরে একজন মারা গেছিলেন বলে উনি সিম্প্যাথি দেখাতে গেছিলেন। তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, তার আত্মা শান্তি পাক, এটা চাই। কিন্তু অভিষেকের কি মনে হয়েছে যে যখন অভয়াকে রেপ করে মার্ডার করা হয়েছিল তখন একবারও অভয়ার বাড়িতে যাওয়ার কথা? তখন তার দিদি বলো, পিসি বলো, বা আমাদের রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী গেছিলেন, গিয়ে কী করেছিলেন? 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। একটা প্রাণের দাম। আমরা ভাবি মেয়েরা উল্টোপাল্টা জামা কাপড় পরলে তবে তারা রেপড হন, কিন্তু অভয়া তো ডাক্তার ছিল, অভয়া তো ডাক্তারি পোশাকে গেছিল। আমার মেয়ে বলে, মা, ও বলে তিলোত্তমা, মা তিলোত্তমা তো ডাক্তারি পোশাকে গেছিলো, তাহলে ওকে কেন রেপ করে মার্ডার করা হলো? আমি মেয়েকে কোনো উত্তর দিতে পারি না। আমি বলি, বাবা তুই তো বাচ্চা, ও 16-17 বছর বয়স। আমি তুই তো বাচ্চা, তুই এখন শুয়ে। দেখো, যেটা মনে হয়েছে বা আমরা যেটা সমাজ মাধ্যমে দেখেছি যে অভিষেক ব্যানার্জি এই লাভলি মৈত্র তৃণমূলের ওইখানকার যিনি এমএলএ, হ্যাঁ এমএলএ, তারই ঘনিষ্ঠ, কি বলবেন? দেখো, সিআইডি কেন, সিবিআইও তো অভিষেককে একবার ডেকেছিল। তখন অভিষেক পিসি বলে না তো, অভিষেক দিদি বলে। তো অভিষেক তখন মমতাদিকে কল করেছিল, হয়তো মমতাদি অভিষেকের বাড়িতে, মানে অভিষেকের অনেকগুলো বাড়ি তো, কালীঘাটে একটা বাড়ি, হরিশ মুখার্জি রোডে একটা বাড়ি। মমতাদি অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেছিল। মমতাদি তারপরে অভিষেকের বাচ্চাটাকে নিয়ে হাতে করে, অভিষেকের বাচ্চাটা ছোট, আমার খুবই ধন্যা আর কি, মেয়ে তো, তাকে নিয়ে বেরিয়েছিল। অভিষেকের বাচ্চা তো কিচ্ছু জানে না, কি ও দিদি বলে। দিদি কিন্তু ওর ঠাকুমা, অভিষেকের পিসি তো ওর ঠাকুমা, কিন্তু দিদি তখন অভিষেকের বাচ্চাটার হাত ধরে বেরোলো। ও তো কিচ্ছু জানে না। ও আনন্দে, দিদি হয়তো নিয়ে যাবে, ও ভেবেছে দিদি হয়তো ওকে একটা চকলেট কিনে দেবে, ও হাসতে হাসতে বেরিয়েছে। কিন্তু ওইটা ছিল মমতাদির একটা ট্র্যাপ, যাতে মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট গ্রো করে যে অভিষেকের বাচ্চাটা ছোট, তাই জন্য অভিষেকের বাচ্চাটাকে নিয়ে বেরোলা। মমতাদি মালটাই জালি, পুরো জালি, আউট অ্যান্ড আউট জালি। আজকে আমি বিজেপি করি বলে বলছি না, মমতাদি মালটাই জালি। সোনালী গুহ, মমতা ব্যানার্জি ছায়া সঙ্গীর সঙ্গে সঙ্গে বলা যেতে পারে এক আত্মা এক প্রাণ। আজকে আপনি এত বড় একটা অভিযোগ করছেন। হ্যাঁ, মমতাদি তো যখন 84 সালে আমাদের ওখান থেকে দাঁড়ালেন, প্রথম নির্বাচন দাঁড়ালেন, ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন আর কি, তখন তো ইন্দিরা গান্ধীর বিশাল হাওয়া উঠেছিল। মমতাদি তো সেই সময় যাদবপুর থেকে প্রথম দাঁড়ালেন এবং সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করে জিতলেন। তখন ওনার নামের পাশে ডক্টর কথাটা লেখা হতো। আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো বাবা, ডক্টর আর ডক্টরেট কি এক? মানে তখন আমি জানি না ডক্টরেট কি। তখন আমার বাবা বললেন, না মা, ডক্টর কথাটা তখনই লেখা হয় যখন থিসিস জমা দেওয়া হয়। তখন আমি ক্লিয়ার হলাম। তারপরে যখন 89 মমতাদি হেরে গেলেন মালিনী ভট্টাচার্যের কাছে, তখন আমি খুব ভালো দেয়াল লিখতে পারি, আমি আবার ডক্টর লিখছি। তখন আমাদের পাড়ার কাউন্সিলর যে রত্নাসুর, তিনি বললেন, এই মুচ্ছা ফেল। তখন আমি বললাম, কেন রত্নাদি, আগের বারও তো আমরা ডক্টর লিখেছিলাম, বা দেখলি না সিপিএম এই নিয়ে কি বাড়াবাড়ি করতেছে, আমরা মুছে ফেললে। জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমি পরে জানতে পারলাম মমতাদির এই জালি কেসটা। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।